আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো, তুই কেমন আছিস? জি আঙ্কেল, আমি ভালো। শোন, আমি আজকেই দেশে ফিরছি, 4টায় পৌঁছাবো। গাড়ি নিয়ে এয়ারপোর্টে হাজির হয়ে যাস। ওকে আঙ্কেল, আমি আন্টিকেও জানাচ্ছি। জানাইছি। তবে সঞ্জিতাকে জানাইতে নিষেধ করিস। কেন? ওর আজকে জন্মদিন, ওর সারপ্রাইজ দিব। আর হ্যাঁ, তোকে ফোন দেওয়ার মূল কারণ হলো বাড়িটা সুন্দর করে সাজানোর ব্যবস্থা করিস। ওকে। তারপর ফোন কেটে দিয়ে জলদি আন্টির রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আন্টি ঘুমাচ্ছে। এখন বুঝলাম আঙ্কেল কেন আন্টিকে কল দেয় নাই। যাই হোক, আমি আর আন্টিকে ডিস্টার্ব না করে আমার কাজ আমি শুরু করে দিলাম। ফুল সহ যা কিছু আছে অর্ডার দিলাম। সকাল 9টায় সঞ্জিতাকে দেখলাম বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর আমি বাড়ি সাজাতে শুরু করলাম। এমন সময় আন্টি আসলো। কিরে বাড়ি সাজাচ্ছিস কেন? আঙ্কেল আসতেছে, আর আজকে নাকি সঞ্জিতার জন্মদিন, তাই বাড়ি সাজাতে বলছে। কই আমাকে তো বলিনি। আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনাকে ফোন দেইনি। সকালে আমাকে ফোন দিছে। ও, তো কখন আসছে? 4টা বাংলাদেশে পৌঁছাবে। গাড়ি নিয়ে যাস? জি। চল আমিও তোকে সাহায্য করি। না আন্টি, আপনি অসুস্থ, আমি পারবো। একটু করলে কিছু হবে না। তারপর আমরা সবাই মিলে বাড়ি সাজালাম। বিকাল 4টায় আঙ্কেলকে এয়ারপোর্ট থেকে আমি গিয়ে নিয়ে আসলাম। এবার আমরা সবাই সঞ্জিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাড়ি ভর্তি মেহমান। সঞ্জিতা আস্তে আস্তে রাত করে ফেললো। সঞ্জিতা এসব দেখে অবাক হয়ে গেল। সঞ্জিতা ওর আব্বুকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো আর সারপ্রাইজের জন্য ধন্যবাদ দিল। এরপর কেক কাটা হলো। সবশেষে আঙ্কেল একটা ঘোষণা দিল। আগামী 30 তারিখ রোজ শুক্রবার আমার বন্ধু আরিফের ছোট ছেলের সাথে আমার মেয়ের শুভ বিবাহ ঠিক করেছি। আপনাদের সবাইকে দাওয়াত রইল। এটা শুনে সবাই আরও খুশি হয়ে গেল। অনুষ্ঠান আরও আনন্দময় হয়ে উঠল। কিন্তু সঞ্জিতা রুমে চলে গেল। যাই হোক, সেদিন দিনটা কেটে গেল। পরদিন সকালে। সুমন, আজ থেকে তোর দায়িত্ব বেড়ে গেল। কেন? আমার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব তোর উপর দিলাম। সবকিছু দেখাশোনা তুই করবি। ইনশাল্লাহ আঙ্কেল, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি জানি তুই পারবি। তারপর শুরু হলো বিয়ের প্রস্তুতি। সব বাজার করে নিলাম। সঞ্জিতাকেও খুব খুশি খুশি লাগছে, আর বাড়ির সবাই তো খুব খুশি। তারপর আসলো বিয়ের সেই দিন। সব মেহমান উপস্থিত। সঞ্জিতা কোণে সেজে অপেক্ষা করতে লাগলো। সবাই বর আসার অপেক্ষায় আছে। কিন্তু এমন সময় সব থেমে গেল। বরের বাড়ি থেকে ফোন এসেছে, মেয়ে নাকি ভালো না, এদিক সেদিক ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, তাই তারা এই বিয়ে করাবে না। আঙ্কেল অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বুঝলো না। সবাই ভেঙে পড়ল। বিয়ে বাড়িটা শ্মশানের মতো হয়ে গেল। হঠাৎ আঙ্কেল আমার হাত ধরে আমাকে একটা রুমে নিয়ে গেল। সুমন, তুই আমার মার ইজ্জত বাঁচা বাবা, প্লিজ। আমি কিভাবে? তুই সঞ্জিতাকে বিয়ে করে নে। কিন্তু সঞ্জিতা তো আমাকে সহ্য করতে পারে না। দেখবি বিয়ের পরও ঠিক হয়ে যাবে। তুই প্লিজ আমার মান ইজ্জত বাঁচা। এ বিয়ে না হলে আমার মান ইজ্জত সব ধুলো লুটিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমি রাজি। তুই আমায় বাঁচালি বাবা। তারপর আমাকে একটা পাঞ্জাবি পরানো হলো। বিয়ে করে নিলাম সঞ্জিতাকে। এখন আল্লাহ জানে আমার কপালে কি আছে। এখন বাসর ঘরের সামনেই দাঁড়িয়ে আছি। যাই হোক, ভয় কাটিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই সঞ্জিতা খাট থেকে নেমে এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিল। ছোট লোক, তুই আমায় বিয়ে করলি কেন? তোর কি আছে যে তুই আমাকে বিয়ে করলি? দেখুন, আমি বিয়ে করতে চাইনি, আপনার আব্বু জোর করছে। জোর করলেই কি বিয়ে করতে হবে নাকি? আমার কিছু করার ছিল না। ছোট লোক কোথাকার, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেল। আমার প্ল্যানটা নষ্ট করে দিলি তুই। প্ল্যান মানে? প্ল্যান মানে প্ল্যান। আমি তো বিয়ে করতে চাইনি, তাই বান্ধবীদের সাথে মিলে বিয়ে ভাঙার প্ল্যান করছি। সেই জন্য পাত্রপক্ষকে ওইসব আজে বাজে কথা বলেছি বিয়েটা বন্ধ করার জন্য, কিন্তু তুই দিলি সব নষ্ট করে। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে তো আমি জীবনেও দেখিনি। নিজের গায়ে নিজেই কলঙ্ক লাগাই। আপনার যেহেতু বিয়ে করার ইচ্ছা ছিল না, আগে বললেই পারতেন। এসব করার কি দরকার ছিল? আমি জানি আব্বু আমার কথা শুনতো না, তাই তো এসব করলাম। ও, কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি, সো? তোর মতো ছোট লোক কখনোই আমার জামাই হতে পারে না। তোকে আমি কোনোদিনও জামাই হিসেবে মেনে নিব না। এটা তো জানা কথাই। তুই তোর মতো চলবি, আমি আমার মতো। আমার কোনো কাজে তুই বাধা দিতে আসবি না। আর কিছু? কিছুদিন পরেই আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। ধন্যবাদ।
আপনার সাথে থাকার আমারও কোনো ইচ্ছা নেই বলেই সঞ্জিতার রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেলাম। ভীষণ কষ্ট লাগছে। বারবার ছোট লোক বলছে, আমার বাবা মা তুলে গালি দিচ্ছে, এগুলো সহ্য হচ্ছে না। তবুও সহ্য করে নিচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে করে কানের নিচে দুটো থাপ্পড় দিয়ে বলি, যা হোক ছাদে আমার রুম। আমার রুমে ঢুকে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে সঞ্জিতাকে আমাকে খাটে শুয়ে শুয়ে ইচ্ছে মতো গালি দিচ্ছে। এই যে শুনো গো, জি বলো। আজ এই বাসর ঘরে তোমাকে পুরো অপসরীর মতো লাগছে। মনে হচ্ছে অনেকগুলো ফুলের মাঝে একটা পরী বসে আছে আর নিজেকে ধন্য মনে হচ্ছে। নিজেকে ধন্য কেন মনে হচ্ছে? কারণ এই পরীটা যে শুধু আমার। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? না, তোমার জন্য যাই বলি সবই কম মনে হচ্ছে। তাই? আর কি বলতে ইচ্ছে করছে শুনি? ইচ্ছে করছে আদর করি। তাই? তাহলে নিষেধ করছে কে? করো আদর। করতাম। করো। আমার সব কিছু তো তোমার জন্যই। ঝাঁপিয়ে পড়লাম সঞ্জিতার উপর, কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি। কারণ ঝাঁপ দিছি স্বপ্নে আর বাস্তবে খাট থেকে পড়ে গেছি। উঠে বসলাম। যা হোক, এটা একটা স্বপ্ন। যদিও বাস্তব হলে অনেক ভালো লাগতো। আমি কিন্তু আগে থেকেই সঞ্জিতাকে পছন্দ করতাম। তাই বলে সব কিছু পছন্দ করতাম তা নয়, শুধু চুলগুলো পছন্দ করতাম অনেক বড় বড়। আর বাঙালি মেয়েদের চুল বড় থাকলেই ভালো লাগে। হঠাৎ দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ। সামনে তাকিয়ে দেখি আঙ্কেল, মানে সঞ্জিতার আব্বু। আমি তো ভয় পেয়ে গেলাম। এখন কি বলবো? সঞ্জিতার রুমে না থেকে এখানে কি করছি? আরে আঙ্কেল, আপনি এখানে যে? তুই এখানে কেন? আমি এই তো আসলাম মাত্র। মিথ্যা বলিস কেন? সত্যি বল। আসলে বুঝছি, আমি যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। তোকে আমি কিছু কথা বলি, শোন। বলুন। আমার মেয়েটা অনেক জেদি, কিন্তু মনটা অনেক ভালো। আমি জানি ও তোকে মেনে নিতে পারেনি, কিন্তু দেখবি একদিন ঠিকই মেনে নিবি। আর না নিলেও তুই নিতে বাধ্য করবি। ওরে ভালো করার দায়িত্ব আমি তোকে দিলাম। জি আঙ্কেল, আমি সব জানি। আপনি চিন্তা করবেন না, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আঙ্কেল কি? আব্বু বলবি এখন থেকে। ওকে আব্বু। তারপর আঙ্কেল চলে গেল। আমি ফ্রেশ হলাম। তারপর কিচেনে গিয়ে চা বানাইলাম। তারপর এক কাপ চা নিয়ে আন্টির কাছে গেলাম। দেখলাম আন্টি খবরের কাগজ পড়ছে। আন্টি, এই নিন চা। তুই চা এনেছিস কেন? তো কে আনবে? বাকিরা কোথায়? একটা কথা মনে রাখবি, তুই আমার মেয়ের জামাই, আর এইসব কাজ করবি না। ওকে, করব না। আর আন্টি বলে ডাকিস কেন? আম্মু বলবি, আম্মু। ওকে আম্মু, এখন যাই। আজকে ক্লাস টেস্ট আছে, ভার্সিটি যাব। ওকে, সাবধানে যাস। তারপর রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। দেখা হয়ে গেল একমাত্র বন্ধু তানভীরের সাথে। কিরে, কাজ আসলে না কেন? আমি তো বিয়ে করে ফেলছি। কি বলছিস? কবে? কোথায়? কাকে? আরে তোকে বলছিলাম না, যে বাসায় থাকি তাদের মেয়েটার কথা। ওরাই বিয়ে করছি। কিন্তু মেয়েটা তো ভালো না, তুই থাকবি কিভাবে ওর সাথে? দেখা যাক কেমনে থাকি। আমিন আমিন। এখন চল ক্লাসে যায়। চল। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে বাড়িতে গেলাম। গিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলাম। এমন সময় আঙ্কেল আসলো। তুই এখানে কি করিস? কিছু না। আজ থেকে তুই সঞ্জিতার রুমে থাকবি। আর সঞ্জিতা? ও তোর স্ত্রী, তোরা একসাথে থাকবি। এটা কি বলতে হয় নাকি? না মানে? আমি যা বলছি তাই করবি। ওকে আব্বু। তারপর আর কি, সব কিছু নিয়ে সোজা সঞ্জিতার রুমে চলে গেলাম। সঞ্জিতার রুমে বসে বসে বই পড়তেছিলাম। হঠাৎ সঞ্জিতা আসলো। আমাকে দেখছে কিনা জানি না, ও জামা খুলতে লাগলো আর আমার চোখ বড় হতে লাগলো। আস্তে আস্তে পুরো খুলে ফেললো, চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করে যে খাটের দিকে তাকিয়ে আমাকে দেখলো, সাথে সাথে এক চিৎকার দিল। আমি গিয়ে মুখ হাত দিয়ে ঝাপটে ধরলাম। আরে আরে, করছেন কি? চিল্লাচ্ছেন কেন? সঞ্জিতা আমার হাত ছাড়িয়ে নিল। তারপর, তুই আমার রুমে কি করছিস? আজ থেকে এটা আমারও রুম। কি বললি? আমি বলি নাই, আপনার আব্বু, মানে আমার শ্বশুরমশাই বলছে। আব্বু? আব্বু? সাথে সাথে আঙ্কেল আসলো। কিরে, চিৎকার দিচ্ছিস কেন? আজ থেকে ও নাকি এখানে থাকবে? তুমি নাকি বলছো? থাকবে। ও থাকলে আমি থাকবো না, এই বলে দিলাম। তাহলে এক কাজ করিস, ছাদের ওর রুমে গিয়ে থাকিস। হোয়াট? আমি কেন ওখানে থাকবো? তাহলে চুপচাপে রুমে থাকবা। এটা বলে আঙ্কেল চলে গেল। আর সঞ্জিতা এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দিলেন কেন? তোর জন্য আজ আব্বু আমাকে বকা দিল। তোর কপালে অনেক খারাপই আছে। এই, তোর এখানে কি? শুইতে আসলাম। আমি কি তোকে বলছি খাটে শুইতে? তো
সোফায় ঘুমাবি আর আমি খাটে। আর যদি এটা আব্বুকে বলিস তাহলে থাপড়াইয়া গল ফাটায় ফেলবো। ওরে আল্লাহ রে, এই মেয়ে যে হুমকিও দিচ্ছে। আবার ওর আব্বু আমাকে বলছে ওটা ঠিক করতে। নিজের কপাল নিয়ে এখন নিজেই গর্ববোধ করতে ইচ্ছে করছে। আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। পরদিন ছুটির দিন ছিল। সকালে ঘুম ভাঙলো দরজার ধাক্কার আওয়াজে। দরজা খুলে দেখি বাড়ির কাজের লোক ডেকেছে খাওয়ার জন্য। আমি বললাম আসতেছি। তারপর খাটের দিকে তাকাতেই দেখলাম সঞ্জিতার মায়াবী মুখটা একেবারে বাচ্চার মতো লাগছে। ইচ্ছে করছে কপালে একটা চুমু দেই। আমি ওরে ডাকতে লাগলাম, কিন্তু উঠছে না। তাই ওর গায়ে টাচ করে ডাকতে লাগলাম। এমন সময় আমার হাত ধরে ফেললো। হাতটা বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখতে ভালোই লাগছে। যা হোক, আমি হাত ছোটাতে চেষ্টা করলাম, উল্টা ও আমাকে টান মেরে ওর উপর ফেলে দিল। সাথে সাথেই ওর ঘুম ভেঙে গেল। আমি তো ভয়ে শেষ। আল্লাহ বাঁচাও আমারে, এ জীবন মনে হয় গেল। ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি সোজা খাট থেকে পড়তে লাগলাম। নিজেকে সামলাইতে না পেরে গিয়ে খেলাম একটা টেবিলের সাথে ধাক্কা। সাথে সাথেই কপাল কেটে গেল, রক্ত বের হতে লাগলো। আর অন্যদিকে সঞ্জিতা উঠে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে টাচ করলি। আজকে তোর একদিন কি আমার একদিন। আর আমি কপাল ধরে দাঁড়িয়ে আছি। সঞ্জিতা এসে আমাকে থাপ্পড় দিতে যাবে, অমনি আমি কপাল থেকে হাত দু গালে নিয়ে গেলাম। হঠাৎ সঞ্জিতার হাত থেমে গেল। বুঝলাম না কি হলো। চোখের দিকে নজর দিয়ে বুঝলাম উনি আমার কপালের দিকে তাকিয়ে আছে। হয়তো বুঝতে পারছে ওর ধাক্কাতেই। এটা কি করে হলো? আমি একটু সরে গিয়ে টেবিলটা দেখিয়ে দিলাম। এখানে বস। তারপর সঞ্জিতা আলমারি থেকে ফার্স্ট বক্সটা নামালো। তারপর এই নে, স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে নে। আমি গাল থেকে হাত সরাচ্ছি না, নিচ্ছিও না। এই মেয়েকে বিশ্বাস করা যায় না। যদি থাপ্পড় দেয়। আরে থাপ্পড় দিব না, ধর ব্যান্ডেজ কর। এবার হাত থেকে নিলাম। তারপর সঞ্জিতা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আর আমি স্যাভলন লাগানোর চেষ্টা করলাম। এমন সময় মাথায় বুদ্ধি আসলো, সঞ্জিতা থাকতে আমি কেন লাগামো, ওরে দিয়ে লাগামো। অপেক্ষা করতে লাগলাম সঞ্জিতার বের হবার। কিছুক্ষণ পর বের হলো। এসেই, কি হলো, ব্যান্ডেজ করিস নাই কেন? পারছি না। কি পারিস? মাথা নিচু করে বসে থাকলাম। দে, এদিকে দে। আমি দিলাম ওর কাছে ফার্স্ট বক্স। তারপর সঞ্জিতা স্যাভলন লাগানো শুরু করলো। ও ব্যান্ডেজ করতে লাগলো। আর আমার খুশি দেখে কে? আমি তো মহা খুশি। যেখানে থাপ্পড় খাইয়া গাল লাল করার কথা ছিল, সেখানে বউর আদর খাচ্ছি। ভাবতেই খুশিতে মন ভরে উঠছে। ব্যান্ডেজ করা শেষে, এত খুশি হওয়ার কিছু নাই, আমি তোকে মেনে নেই নাই। আর আজ যেটা করছিস তার সত্য আমি তুলবই। এই মেয়ে বুঝলো কিভাবে যে আমি খুশি হইছি? নিচে আয়, এখন সবাই অপেক্ষা করছে নিশ্চয়ই। এই বলে সঞ্জিতা রুম থেকে বেরিয়ে গেল। আর আমি তো এখনো শকড। ভাবতেই কেমন যেন লাগছে যে আমাকে সহ্য করতে পারে না। সারাদিন শুধু অপমান করে। সেই মেয়েটি আমার ব্যান্ডেজ করে দিল। আল্লাহ মনে হয় মুখ ফিরিয়ে তাকিয়েছে আমার দিকে। যাই হোক, আমি নিচে গেলাম খাওয়ার জন্য। গিয়ে দেখলাম আঙ্কেল আন্টি সঞ্জিতা বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কি রে, তোর কপালে কি হয়েছে? ওই তো সঞ্জিতার দিকে তাকাতেই দেখি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হইল, থেমে গেলি কেন? সঞ্জিতা কিছু করেছে? না আব্বু, ওয়াশরুমে পিছলে পড়ে গেছিলাম। বেশি কিছু হয়নি তো? না না, তেমন কিছু না, হালকা একটু। ওকে, এখন খা। আমি খাইতে শুরু করলাম। এমন সময় আঙ্কেল, মানে সঞ্জিতার আব্বু, তোদের তো হানিমুনে যাওয়া উচিত, কিন্তু অন্য দেশের ভিসা পাইলাম না, তাই তোদের জন্য কক্সবাজারের হানিমুন যাওয়ার ব্যবস্থা করছি। এত জলদির কি আছে? আরো কিছুদিন পর যাই। না, তোরা পরশু দিনই যাবি। আর 1 বছর পর যেন আমি নানা ডাক শুনতে পারি। এবার আর সহ্য করতে পারলাম না। এত অবাক হলে যা হয় আর কি। কাশি চলে আসলো। সঞ্জিতা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমি চুপ করে গেলাম। কি সুমন, তোর কোনো সমস্যা নাই তো? না আব্বু, নেই। তাহলে এটাই কথা রইল। আমি খাইয়া রুমে চলে আসলাম। খাবার টেবিলের কথাগুলো মাথায় ঘুরতেছে। সঞ্জিতা তো আমাকে সহ্যই করতে পারে না। আবার ওর সাথে হানিমুন কেমনে করবো? আবার নাকি 1 বছর পর নানা ডাক শুনতে চাই। কিভাবে সম্ভব? এমন সময় সঞ্জিতা আসলো। ওই, তুই রাজি হইলি কেন? আপনি তো জানেনই আমি আঙ্কেলের কথা না রেখে থাকতে পারি না। তাই বলে তুই? হুম। আমাকে এটা বন্ধ করতে হবে। পারলে করিয়ে দেখান। তারপর থেকে সঞ্জিতা অনেক চেষ্টা করলো হানিমুন ট্রিপটা বন্ধ করার, কিন্তু কোনোভাবেই পারলো না। অবশেষে আমার হানিমুনে চলে আসলাম কক্সবাজার। আগে থেকে সঞ্জিতার আব্বু
সব ব্যবস্থা করে রেখছিল। রুমে আসতেই তুই এখানে আমার সাথে থাকতে পারবি না, অন্য রুম ভাড়া করে নে। ভেবে দেখেন। কি ভাববো? আমি কোনো ভীতু মেয়ে না যে তেলাপোকা দেখে ভয় পাবো। আমি তা বলি নাই। তো যদি তোমার আব্বু হঠাৎ চলে আসে তখন, আর এসে যদি দেখে আমি আর তুমি আলাদা, তখন কি হবে? ব্ল্যাকমেইল করছিস? না, বুঝাচ্ছি। থাক, তুই এই রুমেই থাক। রাত্রিবেলা খাইয়া বিছানায় শুয়ে আছি, হঠাৎ সঞ্জিতা। ওই, তুই এখানে শুয়ে আছিস কেন? তো কোথায় শুব? নিচে ঘুমা। পারবো না। তোর ইচ্ছা থাকলে তুই ঘুমা। কি বললি? তুই আমাকে তুই করে বললি আবার? বলছি তো, কি করবি? চুপ করে ঘুমাইলে ঘুমা, নাইলে রুম থেকে যা। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? তোর সাহস কমানোর ব্যবস্থা করব। কি করবা? চিৎকার করে লোক ডেকে বলবো তুই আমাকে কিডন্যাপ করছিস। হাসছিস কেন? সে গুড়ে বালি। বলে যাও না, তোমার আব্বুই সবকিছুর ব্যবস্থা করে দিছে। এখন তুমি চিৎকার করে তোমার আর তোমার আব্বুর মানিজ্যত নষ্ট হবে, আমার কিছুই হবে না। এবার সঞ্জিতা চুপ হয়ে গেল, আর কিছু না বলে খাটে এসে মাঝখানে একটা কোলবালিশ রাখলো। এই গোলবালিশের ওপাশে আসবি না, বলে দিলাম। আপনি না আসলেই হলো, নিজেকে সামলাও। ধুর, আমি কোনো যাবই না। মাথায় যেন থাকে। সঞ্জিতার কিছু না বলে অপর পাশে ঘুমিয়ে গেল। যাক, আজকে টাইট দিতে পারছি, এইটুকু বুঝছি যে একটু হলেও আমাকে ভয় পাইছে আজ। ভাবতেই হাসি পাচ্ছে। আমি সঞ্জিতাকে ধমক দিছি। তারপর দিন সকালে উঠে দেখি সঞ্জিতা পাশে নেই। এই মেয়ে গেল কোথায়? চিন্তায় পড়ে গেলাম। জলদি করে উঠে সঞ্জিতাকে খুঁজতে লাগলাম। রুমে পেলাম না। রুম থেকে বের হলাম। বের হয়ে দেখি সঞ্জিতা একটা ছেলের সাথে কথা বলছে। মাথা গরম হয়ে গেল। আমি গিয়ে সঞ্জিতার হাত ধরে টেনে নিয়ে আসলাম রুমে এনে ঠাস করে একটা থাপ্পড় লাগালাম। তুই আমাকে থাপ্পড় দিলি কেন? জামাই থাকতে পর পুরুষের সাথে কিসের কথা? আমি কার সাথে কথা বলবো না বলবো তা আমার ব্যাপার, তোর না। আজ থেকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখে নেই, থাপড়াইয়া সব দাঁত ফেলে দিব। তুই মারবি আমাকে? প্রয়োজন পড়লে মারবই, মাথায় রাখিস আমি তোর জামাই। আমি তোর জামাই হিসেবে মানিই না, তাই বলছি একদম অধিকার খাটাতে আসবি না। চুপ করে ফ্রেশ হয়ে নে, আর কোনো কথা নাই। এই বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। নিচে চলে আসলাম। একে একে ঘুরতে লাগলাম। সঞ্জিতার উপর প্রচণ্ড জেদ উঠে আসে। যা হোক, দুপুরের দিকে হোটেলে ফিরলাম। গিয়ে দেখলাম সঞ্জিতা শুয়ে আছে। কিছু না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর এসে দেখলাম সঞ্জিতা কাঁপতেছে। ভাবলাম হয়তো শীত লাগছে। মেয়েটার মুখটা এতই মায়াবী যে রাগ করে থাকা যায় না। তাই ওর গায়ে কম্বল দিতে গিয়ে ওর হাতে হাত লাগলো, আর বুঝতে পারলাম ওর হাত প্রচণ্ড গরম। সাথে সাথেই কপালে হাত দিয়ে বুঝলাম ওর গায়ে প্রচণ্ড জ্বর। বুঝতে পারলাম সকালে থাপ্পড়টা বেশি হয়ে গেছে, সেজন্যই জ্বর এসেছে। খারাপ লাগতে লাগলো। কেন যে এত রাগ দেখাইতে গেছিলাম? নিজের উপরই নিজের জেদ উঠে যাচ্ছে। যাই হোক, আমি পানি পট্টি দিতে লাগলাম, কিন্তু জ্বর কমলো না। তাই রাতের দিকে ডাক্তার ডাকলাম। ডাক্তার আসলো, ওর পরীক্ষা করলো। তারপর যা বললো তার জন্য প্রস্তুত ছিলাম না। দেখুন, ওনাকে কোনো ওষুধ দিয়ে লাভ নেই। আপনি তো ওনার হাজবেন্ড, তাই না? জি ডাক্তার। এ সময় ওনার গরম কিছু দরকার, তা করলেই সুস্থ হয়ে যাবে। আমি কি বুঝাচ্ছি, বুঝতে পারছেন তো? বুঝছি, কিন্তু ওষুধ দেওয়া হবে না? ঔষধ এর থেকেও এটা বেশি কার্যকারী হবে। ওকে। তারপর ডাক্তার চলে গেল। আমি সঞ্জিতার মুখটা দেখতে লাগলাম। কি মায়াবী একটা মুখ। এত রাগ আসে কোথা থেকে কে জানে। কিন্তু ডাক্তার যা বলে গেল তা এখন কিভাবে করি? সঞ্জিতা কাঁপছে, কম্বলে কিছুই হচ্ছে না, কাঁপছেই। তাই কোনো উপায় না পেয়ে, ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর সাথে গভীর মিলনে আবদ্ধ হয়ে গেলাম। পরদিন সকালে আমার আগেই সঞ্জিতার ঘুম ভেঙে গেল। সঞ্জিতা ঘুম থেকে উঠে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে যখন দেখে নিজের গায়ের জামা পাল্টানো, তারপরে বুঝতে পারে রাত্রে কি হয়েছে। সঞ্জিতা এক চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওর চিৎকার শুনে আমারও ঘুম ভেঙে গেল। কি হয়েছে? চিৎকার দিলা কেন? তুই আমার সাথে কি করছিস রাতে? যা করার তাই করছি। কি করছিস? স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকে সেটাই করছি। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই কিভাবে করলি আমার সর্বনাশ? ও সোজা এসে আমার গালে থাপ্পড় দিয়ে বসলো দুইটা। আরে সমস্যা কি? মারছো কেন? আমি তোমার জামাই, আমার হক আছে, এতে সর্বনাশের কিছুই নাই। সঞ্জিতা কাঁদতে লাগলো। দেখো, আমি যা করছি ভালোর জন্য করছি,
তোমার কাল প্রচণ্ড জ্বর ছিল। ডাক্তার ডাকার পর উনি বলল তোমারে ওষুধ দেওয়া লাগবে না, এসব করলেই ঠিক হয়ে যাবে। আর দেখো তুমি ঠিক হয়ে গেছো। তাই বলে তুই আমার অসহায়ত্বের সুযোগ নিবি? আমি কোনো সুযোগ নেই, আমি আমার দায়িত্ব পালন করেছি। সঞ্জিতা কেঁদেই চলছে। যেহেতু কাজটা আমি করছি তাই আমি ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর খাবার নিয়ে আবার রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম সঞ্জিতা কেঁদেই চলছে। উফ, কি মেয়ে রে বাবা, সামান্য একটুতে এত কাঁদতে হয় নাকি? এখনো কান্না করছো কেন? আচ্ছা, তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নাও, তাহলেই তো হয়, সর্বনাশের কিছু হবে না। আমি তোকে জীবনেও স্বামী হিসাবে মেনে নিব না। তুই ছেলে নামের কলঙ্ক। যে ছেলে মেয়েদের অসহায়ত্বের সুযোগ নেয় সে কাপুরুষ। তুই একটা কাপুরুষ। অবশ্য তোর মতো ছোট লোকের বাচ্চারা আর পারে কি? আজাইরা বকবক না করে খাবার এনেছি, খেয়ে নাও, এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম। আর ভালো লাগছিল না, তাই সমুদ্র পাড়ে চলে আসলাম। হাঁটতেছি নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বুঝতে পারিনি বারবার অপমান হতে কার ভালো লাগে। সঞ্জিতা কিছু হলেই বাবা মাকে নিয়ে কথা বলে ফেলে, অথচ ও আমার সম্বন্ধে কিছুই জানে না। আজ খুব করে আম্মুর কথা মনে পড়ছে। যা হোক, সমুদ্র পাড়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর হোটেলে ফিরে রুমে গিয়ে দেখলাম সঞ্জিতা নাই। কি হলো, মেয়েটা গেল কোথায়? ওয়াশরুম, বারান্দা, পুরো হোটেল খুঁজলাম, কোথাও পাচ্ছি না। তারপর রুমে এসে বসে আছি, এমন সময় হোটেলের একজন স্টাফ আসলো। স্যার, আসতে পারি? আসুন। স্যার, কি ম্যাডামকে খুঁজছেন? হুম। উনি তো চলে গেছেন। কোথায়? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যাওয়ার সময় জিজ্ঞাসা করায় বলেছেন বাড়ি চলে যাচ্ছে। ও আচ্ছা, তুমি যাও। স্টাফ চলে গেল। ও যেহেতু চলে গেছে, তাহলে আমি আর থেকে কি করব? আমিও আমার সব গুছিয়ে বের হয়ে গেলাম। রিসেপশনে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। 7টার সময় বাসায় পৌঁছালাম। বাসায় ঢুকতেই আন্টি আঙ্কেল সামনে। কিরে, তোদের মধ্যে কি হয়েছে? সঞ্জিতা এমন ভাবে চলে আসলো, এখন তুই? তেমন কিছু না, সঞ্জিতা আমার উপর রাগ করেছে তাই রেগে চলে এসেছে। তা মহারানী কোথায়? নিজের রুমেই আছে। ও আচ্ছা, আমি যাচ্ছি। কি হয়েছে তোমার? এভাবে চলে আসলে কেন? আব্বু আম্মু কি ভাবছে এখন? আমি কি করব না করব তা কি তোকে জিজ্ঞাসা করব? করতেই হবে, আমি তোমার জামাই। তুই আমার জামাই? আমি তো মানিই না। যা হোক, কান্না থামাও। আচ্ছা, তুমি কি চাও বলো এখন? আমি চাই ডিভোর্স। আমি তোর সাথে সংসার করতে পারবো না। তুমি চিন্তা ভাবনা করে বলছো তো? আমি চিন্তা ভাবনা করেই বলছি। ওকে, তাহলে কালকে আমরা উকিলের কাছে যাব ডিভোর্সের জন্য। ওকে। পরদিন সকালে রুমে শুয়ে শুয়ে বই পড়ছি, এমন সময় সঞ্জিতা। কি হলো, যাবি না? কোথায়? উকিলের কাছে। ও হ্যাঁ, সরি, আমি ভুলেই গেছিলাম। 5 মিনিট, আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে চললাম উকিলের উদ্দেশ্যে। শহরের সব থেকে ভালো উকিলের কাছে গেলাম। উনি 2 মাস সময় নিলেন। যা হোক, বাড়ি ফিরলাম। সঞ্জিতাকে খুশি মনে হচ্ছে। এখন থেকে তুই তোর মতো, আমি আমার মতো। ওকে। এরপর থেকে শুরু হলো একা একা চলার পথ। সঞ্জিতার আমি কেয়ার করতে চাইলেও ও সহ্য করতে পারতো না। সব সময় আমাকে এড়িয়ে চলতো, তবে প্রতিদিনই ডিভোর্স পেপারের কথা বলতো। যা হোক, এভাবে দেখতে দেখতে মাসখানিক কেটে গেল। আমারও ফাইনাল পরীক্ষা শুরু হলো। একসময় পরীক্ষা শেষের দিকে, শেষ পরীক্ষার দিন। পরীক্ষা শেষে উকিলের কাছে চলে গেলাম, কারণ আগের দিন রাতে কল দিয়ে বলেছে যে ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। তাই চলে গেলাম আনতে। পেপার নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরতেই আন্টির সাথে দেখা। কেমন হলো রে পরীক্ষা? খুব ভালো। আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। সঞ্জিতা কোথায়? রুমের কাছে গিয়ে দেখ। ওকে। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম সঞ্জিতা বই পড়ছে। কি করছো? এই তো বই পড়ছি, দেখোস না? দেখছি তো। ও হ্যাঁ, তোমার জন্য সুখবর আছে। কিসের? ডিভোর্স পেপার রেডি। সত্যি? এই তো পেপার। দেখি দেখি। ও দেখে খুশিতে আমাকে জড়িয়ে ধরলো, পরে বুঝতে পেরে ছেড়ে দিল। সরি। কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এখন তো মহা খুশি। আমি অনেক খুশি। এবার আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। করিও, আল্লাহ তোমাদের সুখী রাখুক। এই কি, তোমার চোখে পানি? ও কিছু না, এটা সুখের পানি। ও আচ্ছা। তারপর আমি আমার সবকিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে রুম থেকে বের হবার পথে। ওই, কোথায় যাচ্ছ? আমার আগের রুমে কাটাবো, সেখানে যাচ্ছি। ও।
তারপর আবার পা বাড়াতে যাব আর সঞ্জিতার ডাক। আমি পিছনে ফিরতেই সঞ্জিতা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো হা হয়ে গেলাম। সঞ্জিতা আমাকে জড়িয়ে ধরেছে, বিশ্বাস করতে পারছি না। ধন্যবাদ তোমাকে। হাজবেন্ড হিসেবে তোমাকে মনে রাখি আর না রাখি, একজন ভালো বন্ধু হিসেবে তোমাকে অনেক দিন মনে রাখবো। মন খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম এই বুঝি সঞ্জিতা বলবে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ, আমি যে তোমাকে ভালোবাসি। কিছুই বলল না। সমস্যা নেই, এখন ছাড়লে খুশি হই। সঞ্জিতা ছেড়ে দিল। আমি রুম থেকে বেরিয়ে সোজা ছাদে আমার আগের রুমে চলে গেলাম। চলে যাব আজ এ বাড়ি ছেড়ে, আব্বু আম্মুর কাছে চলে যাব। আর হ্যাঁ, আমি কোনো গরিব ঘরের সন্তান নই। পরিবারের ছোট সন্তান হওয়ায় একটু দুষ্টামি করতাম বেশি, যার ফলে সবাই আমাকে বকা দিত। এত বকা দিত যে সহ্য করতে পারছিলাম না, তাই বাড়ি থেকে চলে আসি। তারপর থেকে ওনাদের সাথে বাড়িতে কোনো দিন যোগাযোগ করিনি। হয়তো আমাকে অনেক খুঁজেছে। আজকে রাতেই বাড়িতে চলে যাব। তারপর দুটো চিঠি লিখলাম, একটা সঞ্জিতার জন্য, দ্বিতীয়টা আন্টি আঙ্কেলের জন্য। এইভাবে যেতে যেতে রাত হয়ে গেল। সবাই একসাথে খেলাম। তারপর রুমে এসে সব কিছু গুছিয়ে নিলাম। রাত 12টা, সবাই ঘুমিয়ে গেছে। রুম থেকে বের হলাম। প্রথমে সঞ্জিতার রুমে গেলাম, গিয়ে দেখি ঘুমিয়ে আছে। মায়াবী মুখটা কাছে টানছে, কিন্তু ইচ্ছে থাকলেও যেতে পারছি না, কারণ আইন অনুযায়ী আমি ওর কেউ না। তাই বেশি সময় না নিয়ে চিঠিটা টেবিলে রেখে বের হয়ে আসি। তারপর আন্টি রুমে আসলাম, আন্টিকে সালাম করলাম, চিঠিটা রেখে চলে আসলাম। আর আঙ্কেল ব্যবসার কাজের জন্য বিদেশে আছে। এভাবে চলে যাচ্ছি, জানি না উনি আমাকে ক্ষমা করতে পারবেন কিনা। চোখ দুটো পানিতে ভিজে গেল। যা হোক, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে বাসে করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সকাল 7টা বাস এসে থামলো। আমি বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে গেলাম। গিয়ে কলিং বেল চাপতেই একজন মহিলা সামনে। চিনতে পারলাম না। আপনি কে? আমাদের বাড়িতে এসে আমাকে বলছেন আমি কে? আপনি কে মশাই? আমি এবারই ছোট ছেলে সুমন। কি তুমি? আমি। আপনি কে? আমি তোমার ভাবি। ও রিয়েলি? আসো ভেতরে আসো। ভিতরে ঢুকলাম। সাব্বির, আব্বু আম্মু, দেখো কে এসেছে। আব্বু আম্মু আসলো। আব্বু আম্মু এসে আমাকে দেখতেই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আম্মু, কাঁদছো কেন? আমি চলে এসেছি তো, আর কেঁদো না প্লিজ। তুই এমন ভাবে চলে গেলি কেন? কি করব, তোমাদের বকাঝকা ভালো লাগছিল না। আব্বু এসে ঠাস করে একটা থাপ্পড় দিল। তোরে বকা কি আমরা ভালোর জন্য দিছি নাকি খারাপের জন্য দিছি? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেছি। এখন কথা বলিস না কেন? খুব মজা লাগে আমাদের কষ্ট দিতে, তাই না? বুঝবি, বাবা হবি যেদিন বুঝতে পারবি। সরি আব্বু, দেখো এখন আমি ভালো হয়ে গেছি। ঢাকা ভার্সিটি থেকে অনার্স পরীক্ষা দিছি, তোমাদের জন্যই তো দিলাম, এবং আশা করছি ভালো একটা রেজাল্ট হবে। আচ্ছা, এসব কথা পরেও জানা যাবে। ওকে দেখে মনে হয় ও অনেকক্ষণ কিছু খায়নি। আগে খাওয়া দাওয়া হোক। ঠিক বলছিস বৌমা। চল বাবা, আজ তোকে আমি নিজ হাতে খাইয়ে দিব। তারপর খাবার টেবিলে গেলাম। আম্মু নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে সবাইকে নিয়ে বসলাম। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলাম। অন্যদিকে সঞ্জিতা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে খাইতে নিচে চলে যায়। গিয়ে দেখে আম্মু মন খারাপ করে বসে আছে। আব্বু, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? সঞ্জিতার আব্বু সঞ্জিতার হাতে চিঠিটা ধরিয়ে দিল। ও পড়তে শুরু করলো। প্রিয় আব্বু ও আম্মু, আশা করি ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি। যতদিন আপনাদের এখানে ছিলাম আপনারা আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেননি, তার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের কথা মনে থাকবে। জানি না আমি এভাবে চলে যাচ্ছি বলে আমাকে ক্ষমা করতে পারবেন কিনা, কিন্তু আমাকে যেতেই হবে, কারণ আমার আর সঞ্জিতার সম্পর্ক শেষ। আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমিও ওর সাথে থাকতে থাকতে অনেক ভালোবেসে ফেলছিলাম। এ মতাবস্থায় আমার পক্ষে এখানে থাকা সম্ভব ছিল না, তাই চলে যাচ্ছি। আশা করি আমাকে ক্ষমা করে দিবেন। আব্বুকেও বলবেন ক্ষমা করে দিতে। ইতি, আপনাদের স্নেহের সুমন। আম্মু, সুমন কোথায়? চলে গেছে, সবাইকে ছেড়ে চলে গেছে বহু দূরে। ও রুমেই আছে, আমি জানি। আমি রুমে যাচ্ছি। রুমে নেই, আমি দেখছি। সঞ্জিতার চোখের পানি ঝরে গেল। সঞ্জিতা দৌড়ে রুমে চলে আসে। ও ভাবে সুমন চলে গেছে, তাতে আমার কি? আমি কেন কষ্ট পাচ্ছি? ও চলে যাওয়াতে তো
আমারই ভালো হয়েছে। এসব বলে বলে সে নিজেকে সামলায়। আমি গল্প করা শেষে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠলাম বিকেলে। তারপর ফ্রেশ হয়ে বাসা থেকে বের হলাম। অনেকদিন পর খেলার মাঠে গেলাম। সেখানে সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। সবাই আমাকে দেখে অনেক খুশি। আড্ডা মজা মাস্তি করলাম সবাই মিলে। তারপর বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আমার সামনে এসে দাঁড়ালো একটা পিচ্চি মেয়ে। ভাইয়া, আপু আপনাকে ডাকছে। কোন আপু? বটগাছের ওই পাশে দাঁড়িয়ে আছে, গিয়ে দেখে নেন। এই বলে পিচ্চি দৌড় দিল। আমি গেলাম বট গাছের নিচে। গিয়ে দেখলাম সেই আপুটা আর কেউ নয়, আমার আপন খালাতো বোন তিন্নি। কিরে ডাকলি কেন? বাসায় গেলেই তো পারতি। এতদিন পর দেখা, তারপরেও সুন্দর করে কথা বললে না। তুই আমার ছোট, তোর সাথে সুন্দর অসুন্দরের কি আছে? দূর, ভালো লাগে না। কেন ডেকেছিস বলবি নাকি জামুগা? কেমন আছো? ভালো। আর কিছু? আরো কিছু বলার আছে। বল। বোঝো না আমি কি বলতে চাই? আজব, কি বুঝবো? ধুর, তুমি না একটা ইটালিয়ান বাদল। সেটা আমি জানি, এখন বলবি নাকি জামুগা? আই লাভ ইউ। কি বললি শুনি নাই তো? আমি তোমাকে ভালোবাসি। হায় আল্লাহ, এ আমি কি শুনলাম? ওই তোর বয়স হয়েছে নি? বয়স কত তোর? 15 বছর। কিসে পড়িস? এসএসসি দিব। এইসব দিয়ে কি দরকার? এখন চুপচাপ বাসায় গিয়ে পড়তে বসবি। আর যেন কোনোদিন এসব বলতে না দেখি। যদি বলিস এই বটগাছের সাথে ঝুলাইয়া রাইখা দিল। তিন্নি ভ্যা ভ্যা করে কেঁদে দিল। চুপ, একদম চুপ। ধমক খাইয়া থেমে গেল। আবেগের খেলায় এমন কত ভালোবাসা আইসা পরে তারে প্রশ্রয় দিতে নাই। আমি আবেগে বলছি না, দেখো তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। বলেই ও হাঁটতে শুরু করলো। কালকে বাড়িতে আসিস চকলেট নিতে, কেমন? ও পিছে তাকালো। তারপর আবার হাঁটা শুরু করলো। তারপর আমি বাড়িতে চলে আসলাম। ফ্রেশ হয়ে সবার সাথে কিছুক্ষণ গল্প গুজব করলাম। তারপর রাতে খেয়ে রুমে শুয়ে আছি। সঞ্জিতার কথা মনে পড়ে গেল। ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে কেঁদেই ফেললাম। অন্যদিকে সঞ্জিতা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরে শুয়ে আছে। হঠাৎ সুমনের কথা মনে পড়ে গেল। সুমনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে পড়তে লাগলো। মিস করতে লাগলো সুমনকে। কি হচ্ছে আমার? আমি সুমনকে এত মিস কেন করছি? তাহলে কি আমিও সুমনকে ভালোবেসে ফেলছি? কিছু মাথায় ঢুকছে না। তাই সঞ্জিতা ঘুমের ওষুধ খাইয়া ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই এক চিৎকার করলো এবং কাঁদতে লাগলো। ওর আম্মু চিৎকার শুনে চলে আসে ওর রুমে। কি হয়েছে মা তোর? কাঁদছিস কেন? সঞ্জিতা ওর আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে বলবি তো? আম্মু, সুমন। সুমন? সুমন কি? আরে না না, তুই দুঃস্বপ্ন দেখেছিলি। কি সত্যি? এই দেখ, তুই মাত্র ঘুম থেকে উঠলি। তাহলে স্বপ্ন ছিল? ওঠ, এখন ফ্রেশ হয়ে খেতে আয়। সঞ্জিতার আম্মু চলে গেল। সঞ্জিতা ভাবতে লাগলো, হচ্ছেটা কি আমার? সুমনের অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বপ্ন দেখে আমি কেন কাঁদলাম? কিচ্ছু মাথায় ঢুকছে না। তাহলে কি আমি সুমনকে ভালোবাসি? হ্যাঁ, আমি সুমনকে ভালোবেসে ফেলছি। সঞ্জিতা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সঞ্জিতার আম্মু সামনে। কোথায় যাচ্ছিস? সুমনের কাছে। ওরা কোথায় পাবি? ভার্সিটি যাব, ওর ফ্রেন্ডদের বাসায় যাব, কোথাও না কোথাও তো পাবো। সঞ্জিতা বেরিয়ে পড়ল সুমনকে খুঁজতে। না পেয়ে সন্ধ্যাবেলা হতাশ হয়ে বাড়ি ফিরল। বাসায় এসে সোফায় বসে কাঁদতে লাগলো। এ সময় ওর আম্মু, কিরে আবার কাঁদছিস কেন? সুমনকে পাস নাই? সব জায়গায় খুঁজলাম, পেলাম না। আমার মনে হয় আমি আর সুমনকে পাবো না। কাঁদিস না মা, দেখছি আমি তোর আব্বুকে ফোন দেই, উনি কিছু জানেন কি না। ওর আম্মু দিল আব্বুকে কল। সঞ্জিতার এসব শুনে তো খুব রেগে গেল। তিনিও কিছু জানেন না? না রে, তোর আব্বুও জানে না। সঞ্জিতা কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে ঢুকে গেল। খাটে শুয়ে শুয়ে কাঁদতেছিল। হঠাৎ চোখ গেল টেবিলের উপর। টেবিলে কি যেন একটা রাখা। উঠে গিয়ে হাতে নিল। হাতে নিয়ে দেখে চিঠি। তাও তার জন্যই সুমন রেখে গেছে। সে চিঠিটা খুলল। প্রিয় বউ, জানি তুমি যখন এই চিঠিটা হাতে নিবা তখন তোমার চোখ দুটো দিয়ে অনবরত পানি পড়ছে। এও জানি যে এখন তুমি আমাকে ভালোবাসো, আমাকে অনেক মিস করো। আমাকে খুঁজতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছো, তবু আমাকে পাচ্ছ না। তুমি তোমার নিজের দোষে আমাকে হারিয়েছো। একটা কথা মনে রেখো, গরিবরাও মানুষ হয়, তাদেরও বাঁচতে ইচ্ছে করে। আর হ্যাঁ, আমি গরিব নই, হয়তো তোমার বাবার সমান নেই, কিন্তু যতটুকু আছে তাতেই আমরা সন্তুষ্ট। তুমি হয়তো ভাবছো আমি এত কিছু কিভাবে বললাম, যেমন তুমি কাঁদছো আমাকে খুঁজছো, এগুলো তো আগেই আমি আন্দাজ করতে পারছিলাম। একদিন হলেও
তুমি আমার ভালোবাসা ফিল করবা। তুমি পাষাণ হতে পারো, কিন্তু আমি পাষাণ নই। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলছি গো, অনেক ভালোবাসি তোমাকে। আর হ্যাঁ, তুমি হয়তো ডিভোর্স পেপারটা ভালো করে দেখোনি, পেপারে আমি সাইন করিনি। আমি তোমার অপেক্ষাতে থাকবো, যদি চাও আসতে পারো। তোমার জন্য খামের ভিতরে আরেকটা চিরকুট রেখেছি, ওইটা খুলে দেখিও। ইতি, হতভাগা সুমন। সঞ্জিতা কেঁদে দিল। কি করলাম আমি? প্রকৃত ভালোবাসা পেয়েও আমি হারিয়ে ফেললাম। ছি, নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। তারপর কাঁদতে কাঁদতে চিরকুট বের করলো। চিরকুট বের করে পড়তেই সঞ্জিতা খুশি হয়ে গেল, কারণ চিরকুটে সুমনের বাড়ির ঠিকানা দেওয়া। সঞ্জিতা খুশিতে মা মা বলে চিৎকার দিতে লাগলো। ওর মা চলে আসলো মেয়ের চিৎকার শুনে। কি হয়েছে রে? আম্মু, আমি পেয়ে গেছি। কি পাইছিস? আমি সুমনের বাড়ির ঠিকানা পেয়ে গেছি। কোথায় পাইলি? ও আমার জন্য চিঠি রেখে গেছে, চিঠির সাথে চিরকুটে বাড়ির ঠিকানা দিয়ে গেছে। সত্যি ছেলেটা তোকে অনেক ভালোবাসে রে। আমিও ভালোবাসি। আমি এখনই যাব। না না, তুই যাবি না এখন, অনেক রাত এখন, গেলে পথে ঘাটে বিপদ হতে পারে। কালকে সকালে গাড়ি নিয়ে চলে যাস। আমার যে মন মানছে না। কিছু করার নেই, আমি এখন যেতে দিব না তোকে। ওকে। এখন খুশি তো? তাহলে খেয়ে নে। না, আমি খাবো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। তুই না খেলে আমিও খাবো না। আচ্ছা চলো। তারপর সঞ্জিতা খেতে চলে গেল, খেয়ে রুমে শুয়ে আছে। সুমনের সাথে কাটানো স্মৃতিগুলো ভাবছিল আর হাসতেছিল। এভাবেই ঘুমিয়ে যায়। অন্যদিকে সুমন সকালে ঘুম থেকে উঠে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। এইভাবেই দিনটা পার করে দেয়। রাতে ঘুমানোর সময় সঞ্জিতার বকাগুলো মিস করে। সঞ্জিতার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। তারপর দিন সকাল হতে না হতেই তিন্নি গাড়ি ছুটে চলে সুমনের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে আমি সকালে ঘুম থেকে উঠে যথারীতি খেয়ে বের হই, তারপর আড্ডা দিতে বের হই। আড্ডা দেওয়া শেষে বাড়ি ফিরছিলাম, এমন সময় তিন্নি এসে হাজির। কেমন আছো? আমি যে তোর বর জানিস না? জানি তো। তাইলে ভাইয়া ডাকিস না কেন? তোমাকে আমি ভালোবাসি, ভাইয়া রাখবো কেন? তোর ভালোবাসা। আচ্ছা, প্রমাণ দিতে পারবি? কি করতে হবে বলো? বেশি কিছু না তো। সাথের বান্ধবী আছে না অবনী? তো ওরে আমি ভীষণ লাইক করি, ওর সাথে লাইন করিয়ে দে। কি? তুমি শুধু আমার, আর কারো না? তাইলে আলু খা, আমি চাই। আলু খাই না আমি। কি ভালোবাসা রে, আমার জন্য আলু খেতে পারিস না, আবার বলিস ভালোবাসিস। আলুর সাথে ভালোবাসার কি সম্পর্ক? এজন্যই তো বলি আবেগ মাথা থেকে সরাইতে, না হলে কপালে দুঃখ আছে। কচু আছে। কচু থাকা লাগবো না, চল আমার সাথে বাড়ি। কেন জমো? গেলে আয় বিরিয়ানি খাইতে পারবি, নাইলে এখানে বসে থাক। আমি গেলাম। আমি হাঁটা ধরলাম, তিন্নিও পেছন পেছন হাঁটা ধরলো। জানতাম এ মেয়ে আসবেই, বিরিয়ানির কথা শুনলে কুকুরও পেছন পেছন আসবে। আর এটা স্বয়ং রূপবতী তিন্নি, ওনার আবার বিরিয়ানি খুব প্রিয়। যাই হোক, বাড়িতে আসলাম, বাসার ভিতরে ঢুকলাম। সবাই দেখি আমাকে দেখে হাসতেছে, ভাইয়া আর ভাবি বেশি হাসতেছে। কি হলো, তোমরা হাসছো কেন? তোমার জন্য সারপ্রাইজ আছে। মানে কিসের সারপ্রাইজ? তেমন কিছু না, শহুরের যে জিনিসটা তোমার সব থেকে প্রিয় সে জিনিসটা এসে গেছে। আমার আবার কি প্রিয়? আরে কি বলছো, ঠিক করে বলো তো। আমরা কিছু বলতে পারবো না, তুমি রুমে গিয়ে দেখে নাও। ওকে, আর এইভাবে ভালো মতো বিরিয়ানি খাওয়াইয়া বিদায় করো। থাক, লাগবে না, আমি এখনই চলে যাচ্ছি। হইছে, ভাব দেখাইতে হবে না, খেয়ে তারপর যা। থামো তোমরা, তুমি যাও রুমে, আমি ওরে খাবার দিচ্ছি। তারপর আর কি, রুমে ঢুকলাম, কোথাও কিছু পেলাম না। ভাইয়া আর ভাবির উপর গেল মেজাজ খারাপ হয়ে। উদয় আমাকে কি কইলো না কইলো, ধুর, কোনো কিছু না ভেবে ঢুকে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমে ঢুকে দিলাম এক চিৎকার, কিন্তু কোনো আওয়াজ হলো না, কারণ আমার মুখ অন্য কেউ দখল করে নিল। কিছুক্ষণ পর ছাড়লো, ছাড়ার পর ভালো করে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। এ দেখি সঞ্জিতা। আমি ভূত দেখছি না তো? তো তো তুমি? আমি চলে আসলাম। কেন, কারো অসুবিধা? না মানে তুমি এখানে কি করো? আমার শ্বশুর বাড়ি আমি এসেছি। শ্বশুর বাড়ি মানে? সঞ্জিতা আবার আমার শার্টের কলার টেনে আগাইয়া নিয়ে নিজের মুখ আমার মুখের সামনে এনে, মানে বুঝো না? ধুর, ছাড়ো তো। ছাড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। সঞ্জিতাও বের হয়ে আসলো। তোমাকে এই বাড়িতে জায়গা দিছে কে? কে আবার দিবে? শ্বশুর শাশুড়ি দিছে। বেশি কথা না বলে আমার রুম থেকে বের হও। বলে আমার জামাইটার দেখি ভীষণ রাগ। এই বলে আমাকে খাটে ফেলে দিয়ে আমার উপর চড়ে বসলো। আরে কি হচ্ছেটা কি? আমি কিন্তু চিৎকার করব। ওলে বাবু রে। বলেই এক করে নিল।
আমি স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর ছাড়লো। এবার রাগ কমছে? আর একবার দিলে ভেবে দেখতে পারি। ওরে আমার সোনা রে, আর দিতে পারবো না। তোমার দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এবার আমি জোর করিয়া করে নিলাম। এবার শেষ হতেই ভাবি এসে দরজায় টোকা দিল। দিন দুপুরে এসব করতে নেই। আমরা হতভম্ব হয়ে গেলাম। সঞ্জিতা লজ্জা পেয়ে নেমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি তো লজ্জায় শেষ। এত লজ্জা পেতে হবে না, যাও বউকে নিয়ে খেতে এসো। ওকে, তুমি যাও, আসছি। ভাবি চলে গেল। তারপর আমিও ওয়াশরুমে ঢুকলাম। একসাথে দুজন গোসল করে বের হলাম। তারপর রেডি হয়ে খাইতে চলে গেলাম। খাবার টেবিলে তিন্নিকেই সবাই খাওয়াচ্ছে, আর আমি বসে আছি। আরে হচ্ছেটা কি? সব ওরে দিতেছো, আমাকে তো কিছু দাও। তুই অনেক খাইছিস, এবার বৌমাকে খাওয়াবো। তোর দেখতে ইচ্ছে না করলে চলে যেতে পারিস। তোর। তারপর নিজের হাতেই নিজে নিয়ে খেতে লাগলাম। আর সঞ্জিতা মুচকে মুচকে হাসছে। শরীরটা জ্বলে যাচ্ছে। খারাপ দেখাচ্ছি মজা। ভাবি তিন্নি খেয়েছে। খাইয়া চলে গেল। আর তোকে বলেছে বিকালে দেখা করতে। ওকে আমি জানি। এটা শুনেই সঞ্জিতার হাসি উড়ে গেল। এবার আমি মজা করে খেতে লাগলাম। খাওয়া শেষে আমি রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর সঞ্জিতা আসলো। এসে দরজা বন্ধ করলো। তারপর শাড়িটা কোমরে বেঁধে নিল। পুরো দজ্জাল বউয়ের মতো শুরু করলো। ওই তিন্নিকে? তুমি জেনে কি করবা? আগে বল তিন্নিকে। আমার খালাতো বোন। ওর সাথে কিসের সম্পর্ক? আজব, তুমি এমন করছো কেন? বলবি নাকি আমি? আরে বাপরে, বৌদিকে খুব রেগে গেছে। রাগে না বাবু, রাগে না। আরে ওইটা একটা পাগল। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। ওরে আমি আমার ছোট বোনের মতোই দেখি। আর তোমাকে রাগানোর জন্যই খাবার টেবিলে ওভাবে বলছিলাম। এইবার দেখি বউ আমার রেগে আমার উপর চড়ে বসলো। কি করছো, মরে যাবো তো? ও আমার মুখ চেপে ধরলো। আর কোনো দিন এ ধরনের কথা বলবা না। ওকে বলবো না। পাপ্পি দাও। দিচ্ছি। তারপর শুরু হলো গণহারে পাপ্পি দেওয়া। দিতেই লাগলো। থামাথামির কোনো নামই নিচ্ছে না। চলছে তো চলছেই। বিকালে সঞ্জিতাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। দুজনে হাতে হাত রেখে হাঁটতেছি। এমন সময় তিন্নি সামনে এসে দাঁড়ালো। কিরে, এভাবে কি দেখছিস? এই মেয়েটাকে? তোকে আবার? ভাবি আমার বউ, আর সঞ্জিতা ও হচ্ছে তিন্নি। তাহলে তুমিই তিন্নি? বাহ, দেখতে তো মাশাআল্লাহ। তা আমার জামাইয়ের পেছনে রাখছো কেন? তোমার জামাই মানে? একটু আগে শুনলাম না কি বললো? আমি ওর স্ত্রী। আমি মানি না, ও শুধু আমার, আর কারো হতে পারে না। আরে ননদিনীও তো অনেক আগেই আমার হয়ে গেছে। তুমি এখন পাল্টি মারো। তুমি আর ওটা পাবা না। কইলেই হবে নাকি? দুজনের ঝগড়া সিরিয়াস মোডে চলে যাচ্ছে। না, এবার আমাকে কিছু করতেই হবে, না হলে বড় কিছু হয়ে যেতে পারে। ওই থাম, বেশি পাকনামি করিস কেন? যা বাড়ি যা। আর সঞ্জিতা, তুমিও কি ওর মতো বাচ্চা নাকি? বাচ্চাই আমি। তোমার দিকে যে নজর দিবে তার চোখ আমি তুলে ফেলবো। থাক, লাগবে না। চলো, তোমাকে ফুচকা খাওয়াই। চলো ননদিনী, তুমিও চলো, একসাথে খাই। থাক, লাগবে না। তারপর দুজন মিলে ফুচকা খেলাম। তারপর বাড়িতে গিয়ে দেখি ছোটখাটো মিটিং চলছে। কি হচ্ছে এখানে? তোদের নিয়েই কথা হচ্ছে। আমাদের নিয়ে কথা হচ্ছে, অথচ আমি নেই। এটা কি ঠিক? আরে ভাই আমার, তুই বস। বসলাম। এবার বলো কি কথা হচ্ছিল? তোকে আবার বিয়ে দিব। কি? আরে বৌমা, রাগ করো না, তোমাদের আবার বিয়ে দিব। ও সরি। বিয়ে তো আমরা করছি, আবার দেওয়ার কি দরকার? আমাদের আত্মীয় স্বজনরা তো জানে না, তাই তোদের আবার একটা বিয়ে দিব এবং তাদের দাওয়াত করব। ও, কবে করতে চাও? পরশুদিনই করব। ওকে। আর বৌমা, তুমি তোমার আব্বু আম্মুকেও ডেকে পাঠাও। ওকে আব্বু। তারপর আরো কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিলাম। তারপর সবাই মিলে খাইলাম। খাওয়া শেষে রুমে গেলাম। সঞ্জিতাও আসলো। সঞ্জিতা এসে আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রাখলো। জানো, আজ আমি অনেক খুশি। তা তো দেখেই বুঝতে পারছি। বুঝতে পারলে করো না কেন? সে যে হোটেলে যা করেছিলে তা। তোমার লজ্জা নেই তাই না? তুমি করবা নাকি আমি করব? তারপর দিন সকালে ঘুম ভাঙলো তিন্নির ডাকে। এত সকালে ডাকলে কেন? তুমি তো এত জলদিই উঠতে। কবে উঠছি? আমাদের বাড়িতে থাকতে। সেটা তো কাজের জন্য। এখন আমার কোনো কাজ নেই তো। কাজ আছে, চলো হাঁটতে বের হব। এত সকালে আমি হাঁটি না। উঠবা নাকি পানি ঢেলে দিব? থাক, উঠছি। তারপর ওর সাথে বের হলাম। হাঁটাহাঁটি করে বাড়ি ফিরলাম। দুপুরে খেয়ে দিয়ে শুয়ে আছি। এমন সময় সঞ্জিতা ডাক দিল। সুমন, এই সুমন, কি হয়েছে? দেখে যাও কে এসেছে। ধুর, এখন আবার কে আসলো? রুম থেকে বের হয়ে গিয়ে দেখি
আঙ্কেল আন্টি তারা আমাকে দেখে খুশি হলো। তাদের সাথে কুশল বিনিময় করলাম। তারপর দিন সবার উপস্থিতিতে আবার আমাদের বিয়ে হয়ে গেল। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। গতবার তো থাপ্পড় খাইছিলাম, এবার আবার খাবো না তো। সিকিউরিটি নিয়ে যেতে হবে, তাই বাইকের হেলমেট পরে রুমে ঢুকলাম। গিয়ে দেখলাম সঞ্জিতা বউ সেজে বসে আছে। আমি গিয়ে খাটে বসলাম। সঞ্জিতা ঘুমটা সরিয়ে আমাকে দেখে অবাক। এটা কি? কোনটা? মাথায় এসব কি? ও এটা এটা তো হেলমেট। বাসর ঘরে কেউ এসব পরে আসে? কি করব, তুমি যেই ডেঞ্জারাস। গতবার তো থাপড়াইয়া গাল লাল বানাইছিলা, তাই এবার পুরো সিকিউরিটি নিয়ে এসেছি। বাহ বাহ, আমার জামাই দেখি আমাকে খুব ভয় পায়। এটা ভয় নয়, ভালোবাসা। কেমন ভালোবাসা আবার? যেমনই হোক, আমার এখন ঘুম পাইছে, ঘুমাবো। তোর ঘুমের গুষ্টি কিলাই। চিনলে কিলাইতে পারো। একদম বেশি কথা কম বলবা। এবার খাট থেকে নেমে দাঁড়াও। আমি তাই করলাম। তারপর সঞ্জিতাও নামলো, আমার মুখোমুখি দাঁড়ালো। এবার আমাকে প্রপোজ করো। তারপর আমি হাঁটু গেড়ে বসে সঞ্জিতার হাতটা ধরলাম। তারপর বললাম আই লাভ ইউ সো মাচ। বলেই সঞ্জিতার হাতে কিস করলাম। আই লাভ ইউ টু। তারপর আমি সঞ্জিতাকে কোলে তুলে নিলাম। তারপর খাটে নিয়ে আসলাম। আজকে দেখাবো আদর কাকে বলে। দেখাও। আমার যে মেয়ে লাগবে। না, ছেলে। ওকে, বাকিটা ডিং ডং টিং টং। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। জানি না গল্পটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী গল্প পাশে থাকবেন। নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ হাফেজ।